দর্শক, নারীর নির্বাচনী অংশগ্রহণ ও জোট সমঝোতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মফিজুল সাদিক। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম তার উপরে ভিত্তি করে জানতে চাইব যে আসন সমঝোতার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিএনপি এবং জামায়াতে কিন্তু নারী প্রার্থীর সংখ্যা কমে যাচ্ছে। এটা আসলে দলের জনমত এবং ভোটারদের আস্থার উপর কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? এটা আমার প্রথম প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয় জানেন যে আমাদের ৫ আগস্টের পরে সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশনের কিন্তু একটা সুপারিশ আছে যে দলগুলো যে নমিনেশন দেবে দলের পক্ষ থেকে অন্তত ৫% যেন নারী প্রার্থী থাকে। কিন্তু আমরা যেটা দেখলাম এই ৫% কেউই পূর্ণ করতে পারেনি, বরঞ্চ স্বতন্ত্র নারী প্রার্থীরা কিন্তু অনেক বেশি। এখানে বিএনপি যে প্রার্থী দিয়েছে ১০ জন, এটাও কিন্তু ৪.৬%, মানে এরও ৫% যেতে পারেনি। এরপরে আপনি দেখেন জামাত ইসলামের একটাও নেই, যদিও তারা বলেছেন যে এটা আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ ৫০% নারীর জন্য সংরক্ষিত থাকে, এটা উনি বললেও দিতে হবে, না বললেও দিতে হবে। কিন্তু আসলে আপনি দেখেন আমাদের যে মোট ভোটার, এই মোট ভোটারের মধ্যে কিন্তু অর্ধেকই আপনার প্রায় নারী। সুতরাং নারীর প্রার্থী আপনার যত বেশি হবে, নারীদের সমস্যাগুলো, নারীদের কোন কোন বিষয়গুলো আরও ডেভেলপ হওয়ার দরকার, তাদের যে কণ্ঠস্বর আরও রেজ হবে এবং সংসদে তারা নারীর প্রতিনিধিত্ব করে তাদের বিষয়গুলো বলতে পারবে। কিন্তু আপনারা দেখেন নারী প্রার্থী যদি কম হয়, তাহলে তো ভোটারদের মধ্যে নারীদের মধ্যে একটা আস্থাহীনতা থাকবেই, স্বাভাবিক, কারণ এটাই তো স্বাভাবিক। আর তবে হ্যাঁ, স্বতন্ত্র কিন্তু নারী প্রার্থী অনেক মোটামুটি বেশ ভালোই। যেমন আপনাকে বলি, বিএনপির সাবেকে বলবো, যেহেতু দল থেকে ওনাকে বহিষ্কার করেছে রুমিন ফারহানা, উনিও স্বতন্ত্র থেকে উনি লড়ছেন। আরও আছে যেমন তাসনিম জারা, উনিও হচ্ছে যে একটা ভালো একটা প্রার্থী, শিক্ষিত মেয়ে, লেখাপড়া খুব ভালো। আসলে সব মেয়েদের তো আমাদের রাজনীতিতে আসা উচিত, যদিও তার মনোনয়নপত্রটি কিন্তু আজকে বাতিলই করেছে। বাতিল হিসেবে কারণ হচ্ছে যে আপনি জানেন যে স্বতন্ত্র যদি যে কেউ দাঁড়াতে চায়, তাহলে তাদের আপনার মূল যে ভোটার থাকে, ওই ভোটারের একটা অংশ আপনার ওই ৫,০০০ প্রায় ভোটারের একটা স্বাক্ষর থাকতে হয়। তো সেই স্বাক্ষর উনি দিয়েছে ৫,২০০ বেশি দিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন থেকে ১০ জনকে ক্রস চেক করেছেন যে আসলে ওই মানে এটা হচ্ছে আপনার দৈব চয়নের ভিত্তিতে, সবগুলোতে ক্রস চেক করা সম্ভব হয় না। হয়তো যে কোনো একটা ফিল্ডে থেকে 10টা ভোটারের নাম করে ওরা ফিল্ডে চলে গেছে, তো 10 জনের মধ্যে নাকি 4 জন তারা স্বাক্ষর দেয়নি। এটা নির্বাচনের কমিশনের ভাষা। যদিও তাসনিম যারা উনি বলেছেন উনি আপিল করবেন, ওনার আরও সুযোগ আছে, নির্বাচন কমিশনে উনি আপিল করতে পারবেন। নির্বাচন কমিশন যদি না দেয় উনি হাইকোর্টে যেতে পারবেন, মানে ওনার এখনও পথ কিন্তু খোলা আছে। তারপর আমি বলবো যে নারীদের অংশগ্রহণ আরও বেশি হওয়া উচিত, মানে আরও বেশি বেশি করে ওনার প্রার্থীতে দেওয়া উচিত। আর আপনাদের তো বললাম যে 10 জন নারী বিএনপির দিয়েছেন, তার মধ্যে আপনার উল্লেখযোগ্য যদি আমি বলি, শামা ওবায়দ আছেন, ওনার পিতা বিএনপির সাবেক জেনারেল সেক্রেটারি। এরপরে ইলিয়াস হোসেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, যিনি গুম হয়েছিলেন, ওনার স্ত্রীকে দিয়েছেন। এরপরে খুবই সম্ভ্রান্ত পরিবার, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ওনার মেয়েকে দিয়েছেন। এরপরে আপনার হচ্ছে যে যশোরে একজনকে দিয়েছেন, তার স্বামীকে গুম করা হয়েছে, সাবরিনা। তো এরকম নারীদের 10 জন, তো আমি বলবো যে 10 জনও কিন্তু অপ্রতুল, আরও বেশি হওয়া উচিত। এটা আমার মানে নিজের ধারণা। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি, জামায়াত কিন্তু সরাসরি কোনো নারী প্রার্থী দেয়নি, যদিও বলেছে যে সংরক্ষিত আসনে তারা মনোনয়ন দেবে। এতে আসলে ভোটারদের কাছে তাদের ভাবমূর্তি কতটা প্রভাবিত হতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, নারী প্রার্থীদের মধ্যে তো একটা মানে ইতিবাচক মনোভাবটা না থাকাটাই স্বাভাবিক, কারণ যেহেতু নারীদের প্রার্থী নাই। আর আসলে ওনাদের তো সব দলের এক একটা আইডিওলজি, তারা হয়তো কোন ফরম্যাটে তারা এটা চিন্তা করেছে, এটা ওনাদের মানে এটা ওনাদের বিষয়। তবে নারীদের প্রার্থী দেওয়া আমার মনে হয় উচিত, সরাসরি ভোটের মাধ্যমে। আর সংরক্ষিত তো আপনার ওটা আপনার দিতেই হবে।
কারণ 50টা হচ্ছে যে আপনার সংরক্ষিত আসন থাকে। তো আপনি যতগুলো সিট পাবেন সেই সিট অনুযায়ী আপনার ওখান থেকে আপনার কোঠায় যেটা পাওয়া যায় আর কি। একদমই তাই। কিন্তু নির্বাচনের সমঝোতার ফলে এই যে নারীদের অংশগ্রহণের হার কিন্তু ব্যাপক অংশে কমে গেছে এবং এটা নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা আমরা যেমনটা জানি বেশ উদ্বিগ্ন। আপনি কি মনে করেন এই ধরনের সংকট মোকাবিলায় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? হ্যাঁ, সমঝোতার কারণে কমেছে। যেমন আপনাকে বলি, রোমিন ফারহানা যার কাছে বললাম, উনি কিন্তু সাবেক সংসদ সদস্য সংরক্ষিত। উনি আবার সরাসরি ভোট করতে চেয়েছিলেন এবং উনি যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোট করতে চেয়েছিলেন ওখানে জোটের আরেকজনকে দেওয়া হয়েছে। তবে জোটের অন্যজনকে না দেওয়া হলে ওনাকে দেওয়া হতো। তো অবশ্যই মানে ওনাদের ক্যালকুলেশন, দলগুলোর এই ক্যালকুলেশনের কারণে নারীদের একটা যে আপনার অংশগ্রহণ বা নারীদের এটা কমেছে। তো এটা ভোটে অবশ্যই নেতিবাচক একটা প্রভাব পড়বে, কারণ মোট যে ভোটার বাংলাদেশের 12 কোটি সামথিং, তার মধ্যে প্রায় অর্ধেকই কিন্তু নারী। সুতরাং একটা নেতিবাচক প্রভাব পড়বে। একদম তাই। এবার একটু আমি যদি পোস্টাল ব্যালট নিয়ে কথা বলতে চাই, পোস্টাল ব্যালটে কিন্তু আমরা যেমনটা জানি যে নিবন্ধনের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে এবং যেটা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সৌদি প্রবাসীরা নিবন্ধন করেছেন। এই যে প্রবাসীদের অংশগ্রহণ কি নির্বাচনের ফলে কোনো প্রভাব ফেলতে পারে? এবং আমি আরেকটু জানতে চাইবো যে পোস্টাল ব্যালটে কিন্তু নারী ভোটারের সংখ্যা মানে নিবন্ধনের সংখ্যা অনেকাংশে কম, এটা নিয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে পোস্টাল ব্যালটকে আমরা কিন্তু ইতিবাচক হিসেবে দেখছি, কারণ এবারই প্রথম এই বড় পরিসরে পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে। আপনি দেখেন নানা কারণে কিন্তু অনেকেরই সশরীরে ভোট সেন্টারে যাওয়া সম্ভব হয় না। যেমন আপনার কথা বলি, আমার কথা বলি, আমরা গণমাধ্যমে চাকরি করি, আমাদেরও কিন্তু ওই ভোট সেন্টারে গিয়ে ভোট দেওয়া সম্ভব না। যদিও আমাদের সাংবাদিকদের প্রভিশনটা রাখে নাই, ইসি যদি রাখতো তাহলে ভালো হতো। তো দেখেন যারা প্রবাসী আছে তারা তো একটা ভোটের জন্য সৌদি আরব থেকে বাংলাদেশ আসবে না, আমেরিকা থেকে তারা বাংলাদেশ আসবে না। সুতরাং এই পোস্টাল ব্যালটটা নিঃসন্দেহে ভালো। আর আরেকটা বিষয় দেখেন যে যারা কয়েদি বা এটাকে আপনার বলে যে আইনি মানে বিচার, আইনিভাবে যাদের বিচার চলছে, যারা জেলখানায় আছেন, তো জেল আইনি হেফাজতে যারা আছেন, আমরা জেল না বলি এটাই বেটার হবে, আইনি হেফাজতে যারা আছেন, তো তাদের তো আর ওই অনুমতি নেই বাড়ি এসে ভোট দেওয়া। সুতরাং তারাও ভোট দিচ্ছেন এবার পোস্টাল ব্যালটে। এরপরে যারা সরকারি চাকরি করেন ওনারা তো মনে করেন যে ভোটের দিন নানা ব্যস্ত থাকে। যেমন হয়তো রংপুরের একটা ডিসি, সে তো তার বাড়ি যদি মেহেরপুর হয়, সে তো রংপুর থেকে মেহেরপুরে যেতে পারবে না। সুতরাং সে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার এবার সুযোগ পাচ্ছে। এটা অবশ্যই একটা ইতিবাচক, কারণ আমাদের সংবিধানে আছে যে নির্বাচন কমিশনকে অবশ্যই দেশের প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কারণ ওনারা তো আমাদের দেশের নাগরিক, ওনারা হয়তো বিভিন্ন কারণে তারা প্রবাসে আসছে, আমাদের দেশে রেমিটেন্স দিচ্ছে, তারা তো রেমিটেন্স যোদ্ধা, তারা এত বড় অবদান রাখছে। তাদেরও অনেক দাবি দাওয়া ছিল, যে অনেক আছে যে 20 বছর ধরে হয়তো সৌদি আরব আছে কিন্তু একবারও ভোট দিতে পারেনি, তাদের একটা আক্ষেপের একটা জায়গা থাকে। তো যেভাবে হোক এবার এটা পূরণ করছে ইলেকশন কমিশন, এটা একটা ভালো দিক। কিন্তু আরেকটা বিষয় যে 12 লাখ, আরও তো 4-5 দিন আছে, হয়তো 15 লাখ হবে। কিন্তু আমার কথা যে এই পোস্টাল ব্যালট তারা নিবন্ধন করলো, এখন হয়তো তাদের কাজটা তারা করলো, ইলেকশন কমিশনও তাদের পোস্টাল ব্যালট পাঠাচ্ছে যারা যারা আবেদন করেছেন। সুতরাং কতটুকু মানে শেষ বেলায় কতটুকু বাস্তবায়ন হয়, কতটুকু কাস্টিং হয়, এটা দেখার বিষয়। কারণ এর আগে একবার স্বল্প পরিসরে হয়েছিল, কিন্তু কাস্টিং একদম খুবই কম, মানে 5%ও না। সুতরাং তখনই পূর্ণতা আসবে 12 লাখের মধ্যে যদি একটা বড় একটা অংশ তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সেটা আমাদের জাতীয় নির্বাচনে যে মূল স্রোতধারার ভোট, ওটার সাথে সংযুক্ত হয়ে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটতে পারে, তখন এটা পূর্ণতা আসবে। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।